নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি অসহায় বোধ করছেন এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা? এই রাজ্য থেকে যেখানে তৃণমূল কংগ্রেসের এত ব্যাপ্তি, এত বিধায়ক রয়েছে, যেখানে বিপক্ষে সেইভাবে কোনো সংগঠন নেই, বিরোধী দলগুলোর মধ্যে বলা হচ্ছে, তার মাঝখানেও কি এমন সম্ভাবনা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে? অনেকেই হয়তো চমকে উঠবেন যে এই রাজ্য থেকে গতবার যথেষ্ট খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস, তা সত্ত্বেও 22টি আসন পেয়েছিল, এই রাজ্য থেকে সর্বাধিক। সেই জায়গায় এবছর কি এমন পরিস্থিতি হলো যে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে? এমন সম্ভাবনাই তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনার কথা সবথেকে বেশি যিনি উপলব্ধি করছেন তিনি সর্বোচ্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, তিনি প্রকাশ্যে সিঙ্গেল ডিজিটে নিজের দলের নেমে যাওয়ার কথা বলেননি, কিন্তু যে ইকুয়েশন থেকে এই জায়গাটা তৈরি হতে পারে সেইটা নিয়ে তিনি প্রকাশ্যেই কথা বললেন, আর তারপর থেকে সেই জল্পনা কিন্তু আরও বাড়তে শুরু করেছে। আপনারা বলবেন যে একটা দল এতগুলো বিধায়ক সঙ্গে রয়েছে এবং যত দিন যাচ্ছে আমরা দেখছি বিপক্ষ দল থেকে ভেঙে জনপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। একটা দুর্নীতি নিয়ে চাপ তৈরি হয়েছে, কিন্তু সেই দুর্নীতিটা সারা পশ্চিমবঙ্গে তো সেইভাবে প্রভাব নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষগুলো তারা বরং অনেক বেশি প্রভাবিত এই 500 টাকা বা 1000 টাকার যে ভাতা তৃণমূল সরকার দিচ্ছে তার জন্য। এমনকি কলকাতার রাস্তায় বসে থাকা ওই শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদেরও যে আন্দোলন, সেটাও তো পশ্চিমবঙ্গের মানুষকে এতটা এফেক্ট করছে না। তার কারণ এই বিধানসভা নির্বাচনের পর একটার পর একটা ভোট গেছে এবং প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে লাফিয়ে লাফিয়ে তাদের ভোট বেড়েছে। তাহলে কি এমন পরিস্থিতি হলো যে এরকম একটা কথা বলছি, এরকম একটা আলোচনার অবতারণা করছি? আপনাদের আজকে একটা খবর দেখাবো, সেই খবরটা দেখালেই আপনারা বুঝতে পারবেন কেন এই কথাটা বলছি। আজকে 6ই ডিসেম্বর, আপনারা জানেন যে বাবরি মসজিদ ভাঙা, সেইটা নিয়ে কিন্তু এই দিনটাকে সংহতি দিবস হিসেবে পালন করা হয় এবং সেই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের একটি মিটিং ছিল ধর্মতলায় মেয়র রোডে। সেই মিটিংয়ে সশরীরে হাজির হতে পারেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার একটি পারিবারিক অনুষ্ঠান রয়েছে, তার এক ভাইপোর বিয়ে এবং পাহাড়ে হচ্ছে সেখানে ডেস্টিনেশন ওয়েডিং, এবং সেই নিয়ে অনেক খবর আপনারা চারিদিকে শুনছেন। এমনকি মাননীয় বিরোধী দলনেতা সেখানকার যে প্রশাসনিক ব্যাপারটাকে তুলে ধরেছেন যে একটা পারিবারিক বিয়ে, একটা ব্যক্তিগত ইভেন্টে কিভাবে আপনার ট্যাক্সের পয়সা খরচ করে তৃণমূল সরকার সেখানে পয়সা নষ্ট করছে, সেই সব নিয়ে কথা হচ্ছে। আমি সেই প্রসঙ্গে ঢুকবো না। যাই হোক, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছেন স্বয়ং তৃণমূল নেত্রী, সেই জন্য মেয়র রোডের এই অনুষ্ঠানে তিনি সশরীরে হাজিরা হতে পারেননি এবং সেইখানে তিনি বার্তা দিয়েছেন। তার বদলে তার মন্ত্রী অরূপ বিশ্বাস সেখানে পৌঁছন এবং মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে সেখানে উপস্থিত সংখ্যালঘু সমাজকে বার্তা দেন এবং সেই টেলিফোনটি মাইক্রোফোনের সামনে ধরেন অরূপ বিশ্বাস এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ, সংখ্যালঘুদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন প্রশ্ন হচ্ছে যে এই বার্তাটা হঠাৎ করে কেন দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, কেন তিনি এখানে বলছেন? তিনি আজকে যেটা বলেন সেটা কথাগুলো ভালো করে শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে আতঙ্কটা কোন জায়গায় কিভাবে ছত্রে ছত্রে ফুটে উঠছে। তিনি বলেছেন আজকে অনেক উৎসাহ হচ্ছে, তাতে কান দেবেন না। আপনারা বিভক্ত হলে, ভালো করে এই জায়গাটা শুনুন, আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার দিন। ভোট ভাগাভাগির কারণে 3টে রাজ্যে বিজেপি জিতে গিয়েছে, ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব, একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব। বাংলা চায় বিজেপির পরাজয়, বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে। বাংলা চায় বিজেপির পরাজয়, বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে। আবার খেলা হবে, বিজেপিকে হাটাও, বিভেদ দূর করো। বিভাজনের রাজনীতি করছে বিজেপি, ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা চলছে, কিন্তু তাদের এই মানসিকতাকে জিততে দিলে চলবে না। তাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ওরা নানাভাবে এই একতা ভাঙার চেষ্টা করবে, উৎসাহ ছড়াবে, মিথ্যে অভিযোগ তুলে নানা রকম আক্রমণ করবে, কিন্তু সেসবে কান দিলে চলবে না। বিজেপিকে রুখে দিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।
ছত্রে ছত্রে কিন্তু আতঙ্কের বার্তা কিন্তু ফুটে উঠছে, ভোটে হারার ভয় কিন্তু স্পষ্ট হচ্ছে এই বার্তার মধ্যে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। কেন হচ্ছে তার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি আপনাদের, একদম ডেটা সমেত বলবো যে কিভাবে ভোটের অঙ্কে তৃণমূলের এই ভয়টা ফুটে উঠছে। দেখুন, এখানে একটা কথা বলা হচ্ছে যে অনেক কুৎসা করা হচ্ছে। এই যে কুৎসা করার কথা বলা হচ্ছে, অনেক অনেক রটনা করা হচ্ছে, আসলে দুর্নীতির চাপটা কিন্তু তিনি বুঝছেন। একদিকে দুর্নীতির চাপ, তার সঙ্গে যোগ হয়েছে যে কর্মসংস্থান, সরকারি চাকরি সেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, শিক্ষিত বেকার ছেলেমেয়েগুলোর চাকরিগুলো তৃণমূলের নেতাগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে বিক্রি করে দিচ্ছে, অযোগ্যদের হাতে তুলে দিচ্ছে, এবং সেইটা নিয়েই তদন্ত হচ্ছে, সেই দুর্নীতিতেই চোরগুলো ধরা পড়ছে। গরিব মানুষের যে চালের টাকা, সেই টাকা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ঝেড়ে দিচ্ছে, সেই নিয়ে তদন্ত হচ্ছে, তারা ধরা পড়ছে, এবং এইটাকেই কিন্তু বলা হচ্ছে রটনা। কিন্তু সত্যিই কি এটা রটনা হচ্ছে? তাহলে এরা জামিন পাচ্ছে না কেন? সুতরাং এইটা নিয়ে মানুষের একটা পারসেপশন চেঞ্জ হয়েছে। যাই হোক, যে জায়গাটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, এই বার্তাটা দেওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে আইএসএফ বা নওশাদ সিদ্দিকী বা আব্বাস সিদ্দিকী। দেখুন, আমরা দীর্ঘদিন ধরেই শুনছি নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বলেছেন যে দল যদি দায়িত্ব দেয় তিনি ডায়মন্ড হারবারে লড়তে রাজি আছে, এবং আমরা দেখছি যে এই রাজ্যের যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে, কেননা ওই সংখ্যালঘু ভোটটাকে তারা কনসলিডেট করতে শুরু করেছে। এবং দেখুন, এখানে কিন্তু সেই একই মন্ত্র 2021-এ যে কথাটা বলা হয়েছে যে বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করার চেষ্টা করছে, বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে, এই যে বার্তাটা সংখ্যালঘুদের মঞ্চ থেকে দিলেন, বিভাজনের রাজনীতিটা কারা করছে? সত্যি কি বিজেপি এরকম কোনো বার্তা দিচ্ছে? কিন্তু এই জায়গাটা আলাদা করে স্পেসিফিক্যালি বলার দরকার হয়ে পড়েছে। তার কারণ হচ্ছে এই সংখ্যালঘু ভোটটা এই মন্ত্রেই, এই সিএ হয়ে যাবে, সিএ হলেই এনআরসি হবে, এনআরসি হলেই পশ্চিমবঙ্গ থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেওয়া হবে, তাদেরকে বাস্তুচ্যুত করতে হবে, এই যে একটা ভয় দেখানোর ব্যাপার ছিল, তার ফলে কিন্তু সংখ্যালঘু ভোটটা অলমোস্ট 100% কনসলিডেট করে গিয়েছিল, এবং সেটা গিয়েছিল তৃণমূলের বাক্সে। এবং তার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেস একদম এই ব্যাপক সংখ্যক বিধায়ক নিয়ে বিধানসভায় তৃতীয়বারের জন্য আসে। কিন্তু বহু আসরে ফয়সালাটা হয়েছিল খুব অল্প মার্জিনে। সেই জায়গাতে যদি সংখ্যালঘু ভোট মুখ ফেরাতে শুরু করে, এবং তারা ফেরাতে শুরু করেছে, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখলাম যেখানে যেখানে সামান্যতম ফেয়ার ইলেকশন হয়েছে সেখানে কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই ভোটটা পড়েছে। এখন একটা মজার অঙ্ক আপনাদের দেখাই, অঙ্ক ঠিক বলবো না, মানে মজার স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখাবো। সেটা হচ্ছে গত বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা দেখুন, এখানে 215টি আসন প্রাথমিকভাবে জিতেছিল তৃণমূল কংগ্রেস, 77টি আসন জিতেছিল বিজেপি। এখন দল ভাঙিয়ে বেশ কিছু হয়েছে, উপনির্বাচন হয়েছে। আমি একদম 2021-এর নির্বাচনের ছবিটা আপনাদের ধরাচ্ছি, কিন্তু একদম লাস্ট লাইনের আগের লাইনে পার্সেন্টেজটা দেখুন ভালো করে। এই যে পার্সেন্টেজটা রয়েছে, এখানে যে ভোট প্রদত্ত হয়েছিল পশ্চিমবঙ্গের ট্রেন্ড অনুযায়ী কিন্তু ভোট পড়েছিল, মোট ভোট 82% মতো পড়েছিল, তার মধ্যে 48% পেয়েছিল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে 38% পেয়েছিল বিজেপি, ওই 37.9%। আমি রাউন্ড ফিগারে ধরছি হিসেবটা সুবিধার জন্য। এখন তৃণমূল কংগ্রেসের এই 48%-এর হিসেবটা কি? 48%-এর হিসেবের মধ্যে যেটা যদি একদম গভীরে গিয়ে বুথ ওয়াইজ আলোচনা করা যায়, তাহলে 31% মতো কিন্তু সংখ্যালঘু ভোট ছিল। এর বাইরে 12 থেকে 13% ভোট ছিল, যে ভোটটা হচ্ছে যে করে কমে খাওয়া, পাইয়ে দেওয়ার ভোট। অর্থাৎ এই যে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে, বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, এরা একটা ভোট ব্যাংকে ম্যানেজ করে রাখেন, এবং এরা কিন্তু এই দুর্নীতি হচ্ছে না কি হচ্ছে, কে চুরি করছে, কে জেলে যাচ্ছে, ওই নিয়ে খুব একটা ভাবিত নয়। আমরা সরকার থেকে পাচ্ছি, আমরা সরকারকে ভোট দেব, এই জায়গাটায় 12 থেকে 13% আছে। তাহলে 41 আর 13 34% বা 43% সেইখানে হয়ে গেল। এইবার যে জায়গাটা বাকি 5% মতো ভোটটা, যেটা এখানে ডিফারেন্সটা করে দিয়েছিল, সেটা হচ্ছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রতিশ্রুতি ছিল, সেই জায়গা থেকে মহিলা ভোটের একটা বড় অংশ কিন্তু কনসলিডেট করে গেছে তৃণমূলের বাক্সে, প্রায় 5%-এর কাছাকাছি সেই ভোটটা গেছে, এবং সেই জায়গা থেকেই তৃণমূলের অঙ্কটা 48%-এ পৌঁছেছে। ফলে এখানে 10%-এর একটা ডিফারেন্স হয়ে গেছে বিজেপির সঙ্গে।
এখন মজার ব্যাপার হচ্ছে, সকালেই একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে কেন্দ্র কিন্তু এবার লাডলি বেহেনা প্রকল্প সেটা সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চালু করতে চলেছেন, এবং এইটা যদি করেন তার একটা অবশ্যম্ভাবী এফেক্ট এই ভোট বাক্সে পড়বে। এই যে তৃণমূল কংগ্রেস 48% এবং বিজেপি 38% ভোট পেয়েছে, এর বাইরে কিন্তু অন্যান্য দলের ভোট পাওয়াটা কিন্তু ততটাও বিশাল নয়। যতদূর আমার মনে আছে এখানে কিন্তু সিপিএম বা বামপন্থীরা তারা কিন্তু 5%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, অন্যদিকে 3%-এর কাছাকাছি ভোট পেয়েছিল বিজেপি। এখন একটা কোথাও গিয়ে ফর্মুলা তৈরি করার চেষ্টা করছে, বিজেপির যে ভোটটা আছে সেটা কেটে যদি আবার সিপিএমের দিকে ফেরত আনা যায়, যদি এই জায়গাটা তৈরি করা যায় যে তৃণমূলের বিকল্প হচ্ছে সিপিএম, তাহলে কিন্তু একটা জায়গা তৈরি হবে, এবং সেটা নিয়ে একটা আলাদা এপিসোড করবো, একটা আলাদা বলবো যে কীভাবে সেই খেলাটা শুরু হয়ে গেছে। কিন্তু দেখুন, এখানে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্কটা রয়েছে 48%, তার একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু ভোট। এখন ওই যে ভোট ব্যাঙ্কটা আছে 48%, সেখান থেকে যদি ভোটটা যায়, তাহলে যদি সংখ্যালঘু ভোটটা যায় সেটা বিজেপির বাক্সে যাবে না, কিন্তু তাতে তৃণমূলের ক্ষতি। এর পাশাপাশি বাকি যে ভোটটা রয়েছে সেই 31% বাদ দিয়ে বাকি যে 17% ভোটটা রয়েছে, তার মধ্যে 5% যে মহিলা ভোট রয়েছে, সেই ভোট যদি যায় সেটা কিন্তু সরাসরি বিজেপির বাক্সে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 1% তৃণমূলের ভোট কমা মানে সেক্ষেত্রে 1%-এর ভোট বৃদ্ধির সম্ভাবনা থাকছে বিজেপির। ধরুন তৃণমূল কংগ্রেস 48 থেকে 47%-এ নেমে এলো, সেই 1% ভোটটা বিজেপি যদি পায় তাহলে তারা কিন্তু 38 থেকে 39%-এ পৌঁছে গেল, এবং সেক্ষেত্রে এই 10% ডিফারেন্সটা এই 1% ডিফারেন্সের জন্য 8%-এ চলে এলো। মানে প্রতি 1% যে ভোটটা তৃণমূল থেকে যাচ্ছে সেটা যদি বিজেপির ভোট বাক্সে যায়, ডিফারেন্সটা কিন্তু আলটিমেটলি 2%-এর হয়ে যাচ্ছে। এবং এই ফর্মুলাতেই কিন্তু ক্রমশ চাপ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই 48% থেকে যদি 2 থেকে 3% ভোট, মানে যে 5% মহিলা ভোট ছিল, সেই ভোটটা বিজেপির দিকে চলে আসে, তাহলে কিন্তু তৃণমূল নেমে আসবে 45-46%-এ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে ভোটটা বিজেপিতে যাবে তারা কিন্তু 40-41%-এ চলে আসবে। অর্থাৎ 2-3%-এর ডিফারেন্স হওয়া মানেই তৃণমূল এবং বিজেপির যে ডিফারেন্সটা সেটা প্রায় ওই 4-5%-এর ডিফারেন্সে চলে আসবে। নাম্বার 1 ধাক্কা। দ্বিতীয়ত, এখানে কিন্তু নেতৃত্বের প্রশ্নে গণভোট হবে, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে সরকার করার কেন্দ্রে কোনো রকম কোনো সম্ভাবনা নেই, বিরোধীরা যে কোনো মতেই পারবে না, এই জায়গাটা কিন্তু এবার তৃণমূল কংগ্রেসও রিয়ালাইজ করতে শুরু করেছে যে ভোটারকে, মানুষকে এই কথাটা বললে তারা কিন্তু খাবে না যে আমাদের দিদি প্রধানমন্ত্রী হবে, তাই 42-42টা আসন তৃণমূল কংগ্রেসকে দিন। তাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রচারে যে বক্তব্যটা রাখছেন সেটা হচ্ছে বাংলা চেয়ারের জন্য লড়াই করে না, বাংলা এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করে। সেই প্রশ্নে বিজেপিকে ভোটটা দাও, এই জায়গাটা তিনি বলার চেষ্টা করছেন। কিন্তু সেখান থেকেও মনে করা হচ্ছে যে 1-2% ভোট যারা 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু বিজেপিকে ভোটটা দিতে পারেন, এবং সেক্ষেত্রে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুটো দলই ওই 42-43%-এ পৌঁছে যাবে। অর্থাৎ আগে বললাম মহিলা ভোটটা বেরিয়ে তৃণমূলে আসছে, এবার যে ওই বাকি 12% ভোট ছিল যেটা হিন্দু ভোট বলা হচ্ছে এবং করে কমে পাইয়ে দেওয়ার ভোট বলা হচ্ছে, সেইখান থেকে যদি 2-3%ও আবার বিজেপির বাক্সে আসে, তৃণমূল এবং বিজেপি দুটো জায়গায় কিন্তু ওই 42-43-44 এই পার্সেন্টেজে কিন্তু নিজেদের ভোটটাকে নিয়ে চলে যাচ্ছে। এইবার তাহলে সেইখানে হাড্ডাহাড্ডি লড়াই, নেক টু নেক লড়াই হবে। এই অবস্থায় যদি সংখ্যালঘু ভোট যেটা 31% কনসলিডেট করেছিল তৃণমূল কংগ্রেসের দিকে, প্রায় 100% সংখ্যালঘু ভোটটা কনসলিডেট করেছিল, সেইখান থেকে যদি 4-5% ভোটও বেরোয়, যদি 2-3% ভোটও বেরোয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপির ভোটটা দাঁড়িয়ে থাকবে 44%-এ এবং তৃণমূলের ভোটটা চলে আসবে 40-41%-এ। অর্থাৎ এই যে 3-4%-এর ডিফারেন্সটা হবে, সেখানে খুব অল্প ব্যবধানে হলেও কিন্তু বিজেপি সেই জায়গাগুলোতে বাজিমাত করতে শুরু করবে। অর্থাৎ এই আইএসএফ বলুন, এই কংগ্রেস বলুন, এরা হয়তো আসন সংখ্যা খুব বেশি বাড়াতে পারবে না, কিন্তু সংখ্যালঘুদের এই ভোটটা যদি তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাতে শুরু করে, কেননা আইএসএফ যেভাবে ময়দানে নেমে কাজ করছে, যেভাবে সংখ্যালঘু সমাজ ক্রমশ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেছে, তাদেরকে অ্যাকচুয়ালি তাদের উন্নয়নের জন্য কাজ করেনি, এই বার্তা নিয়েই তো নওশাদ সিদ্দিকীরা ময়দানে নেমেছেন, এবং সেটা কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য হচ্ছে, এবং সেই কারণেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে 2-3-4%, 5% ভোট কিন্তু তৃণমূল থেকে কেটে সংখ্যালঘু ভোট আইএসএফ থেকে চলে যেতে পারে। আর যদি সেই জায়গাটা হয়,
বিজেপি নিজেদেরকে প্রায় 44-45% মতো জায়গায় নিয়ে যেতে পারবে বা 43% নিয়ে যেতে পারবে। অন্যদিকে তৃণমূল কিন্তু এক ঝটকায় সেখানে 39-40% জায়গায় চলে আসবে। আর এটা যদি হয়, বহু আসন রয়েছে যেগুলো কিন্তু সিঙ্গেল ডিজিটে চলে আসতে পারে। এবার অনেকেই সংগঠনের কথা বলছেন, হ্যাঁ সংগঠনটা একটা ফ্যাক্টর, কিন্তু অতটাও কি ফ্যাক্টর? যদি ততটাই ফ্যাক্টর হতো 2019-এ বিজেপি কিন্তু বাংলা থেকে 18টি আসন পেত না। ফলে এই অঙ্ক যত স্পষ্ট হচ্ছে, এই ছবিটা যত স্পষ্ট হচ্ছে, তত কিন্তু আমরা তৃণমূলের আর্তনাদ দেখছি। এবং সেই জন্য প্রকাশ্য মঞ্চ থেকে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিতে হচ্ছে যে অন্যের কথা মানে এখানে কিন্তু কংগ্রেস, আইএসএফ, বামফ্রন্ট এই যে জায়গাটাকে তুলে ধরা হচ্ছে, এদের কথায় বিভ্রান্ত হবেন না। বিশেষ করে টার্গেট হচ্ছে আইএসএফ, এবং সেই জায়গায় সংখ্যালঘু ভোটটাকে কিন্তু এক জায়গায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। রাজনীতিবিদ হিসেবে তিনি সেটা চেষ্টা করতেই পারেন, ভোটের অঙ্ক তিনি করবেন, কিন্তু পারবেন কি? আর যদি না পারেন, সংখ্যালঘু ভোটে যদি সত্যিই ভাঙন ধরাতে পারে আইএসএফ, সেক্ষেত্রে কি তৃণমূল সত্যি সিঙ্গেল ডিজিটে নামার মতো জায়গায় চলে আসেনি? এই প্রশ্নটাই কিন্তু আজ থেকে নতুন করে উঠতে শুরু করে দিল রাজনীতির ময়দানে। এবং সেই জায়গাটায় কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই জন্যই কি খোলা মঞ্চ থেকে এই বার্তা? কি বলবেন আপনারা? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।